আসসালামু আলাইকুম। আজকে 22শে ডিসেম্বর 2024, শুভ সকাল। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনায় যুক্ত হচ্ছি আমি, রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আমার সঙ্গে আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি ভালো, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী দেখছেন, আমাদের শিরোনামে লেখা আছে যে রসাতলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং প্রবীণ নেতাদের কোনো মূল্যায়ন নেই। কি বলবেন? আমি বলতে চাই যে আসলে বাংলাদেশে এখন যে রাজনীতি চলছে সেই রাজনীতিক এটা হইতে পারে না, কারণ সিনিয়র অনেক প্রবীণ রাজনীতি লোকেদের আজকে মূল্যায়ন নাই। কারণ আজকে যে হারে দেখছি যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে তাদের সেই রকম মূল্যায়ন হচ্ছে না। আমি মনে করি গুণী এবং প্রবীণ যারা আছে তাদের রাজনৈতিক মতামত নিয়েই করলে দেশ আরও উন্নত হবে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, প্রবীণদের মতামত তো অবশ্যই নিতে হবে। সেই মতামতের মানে একটা আলাদা মূল্য রয়েছে। তো আপনি দীর্ঘ কত বছর ধরে রাজনীতি করছেন? 45 বছর ধরে। 45 বছর ধরে আপনি রাজনীতি করছেন। আপনার ঝুলিতে একটা বিরাট অভিজ্ঞতা রয়ে গেছে। সেই অভিজ্ঞতার আলোকে এক ধরনের ক্ষোভ থেকেই আপনি বললেন যে প্রবীণদের রাজনীতিতে মূল্যায়ন করা হচ্ছে না, তার মানে তাদের কথার মূল্য দেওয়া হচ্ছে না। যার কারণে শিরোনামে আমরা লিখেছি যে বাংলাদেশের রাজনীতি রসাতলে যাচ্ছে। আজকে একটি খবর দিয়ে আপনাকে আলোচনা শুরু করি। সেটা হচ্ছে শেখ হাসিনা জুলাই আগস্টের যে ছাত্র জনতার উপরে গুলি বা এটার জন্য একটা মামলা হয়েছে, অনেকগুলি মামলা হয়েছে। তার প্রেক্ষিতে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। কি বলবেন আপনি? আমি মনে করি যেই হোক, যেই দলের নেতা নেত্রী হোক, যদি অন্যায় করে থাকে, যদি তার প্রমাণ থাকে, যে সাক্ষ্য প্রমাণ থাকে, অবশ্যই তার বিচার হওয়া দরকার। আমি মনে করি বাংলাদেশের যে রাজনীতিক অঙ্গনে এই কুলুষিত করেছেন এই জননেত্রী শেখ হাসিনাই। আচ্ছা আচ্ছা, আরে আজকে বাংলাদেশে যে হারে দুর্নীতি হয়েছে, বিশ্বের কোথাও এরকম দুর্নীতি, বাংলাদেশ স্বাধীনতার পর যে দুর্নীতি এই 15 বছরে হয়েছে, আমার মনে হয় এরকম দুর্নীতি হয় নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে। যদি আমাদের দেশেই যদি এই টাকাগুলো থাকতো, শিল্প কলকারখানা করতো, তাহলে আজকে এই দেশটা এরকম রসতলে যেত না। তাহলে এটা হাসিনা সরকার যখন পাওয়ারে ছিল এবং পাওয়ার গেম খেলছিল 15 থেকে 17 বছর, তখন কি আপনি বলেছেন সেই মানে প্রতিবাদ করেছেন? অবশ্যই। আমি আমার যতগুলো অনুষ্ঠান করেছি আমি বলেছি, প্রথম প্রতিবাদটা হয়েছিল আমার পদ্মা সেতু নিয়ে। আচ্ছা, আমরা একটা গরিব দেশ, গরিব রাষ্ট্র হিসাবে আমার একটা ভূমিকা ছিল যে পদ্মা সেতু অবশ্যই দরকার আছে। আচ্ছা, কারণ এতগুলো টাকা দিয়ে পদ্মা সেতু করতে গিয়ে যে আমাদের একটা অবস্থায় পড়তে হয়েছে যা কিনা বলার মতো না। আমি তখনই প্রথম আমার যখন পার্টি প্রতিষ্ঠা লগ্নে আমি প্রতিবাদ করেছিলাম যে আমরা পদ্মা সেতু অবশ্যই চাই, কিন্তু এই টাকা দিয়ে শিল্প কারখানা যদি করতো তাহলে দেশ অনেক আগে যেত। কিন্তু পদ্মা সেতু অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধের অতিরিক্ত করা হয়েছে আমি মনে করি, এই কারণে আমরা প্রতিবাদ করেছি। এবং অন্যান্য মানে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই দুর্নীতি হয়েছে, কারণ যেভাবে পদ্মা সেতু করতে গিয়ে অনেক দুর্নীতি হয়েছে। কারণ পরপর বাজেট খালি বাড়ছে, কমে নেই। আমি জানি, আমি শুনছি যে এই পদ্মা সেতু দিয়ে নাকি আরেকটা পদ্মা সেতু হতো, কাছাকাছি টাকা যাইতো এইরকম। হ্যাঁ, তখন আমরা তো শুনতাম যে ভারতের ভূপেন হাজারিকা ব্রিজ, যার দৈর্ঘ্য 9.15, সেখানে খরচ ছিল 1180 কোটি টাকা। বাংলাদেশের 6.15 কিলোমিটার পদ্মা ব্রিজের খরচ কেন এত মানে 50,000 বা তারও বেশি কোটি খরচ হয়েছে? তার মধ্যে দুর্নীতির গন্ধ আপনি পাচ্ছেন, কিন্তু কেউ কেউ বলছে যে সেখানে ডাবল লাইন, রেল লাইন সংযুক্তকরণ এবং নদী শাসনের খরচ বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি রয়ে গেছে। তার মধ্যেও আপনি দুর্নীতির গন্ধ পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, কারণ এই রেল লাইনের যে এটা তো বেশি একটা যাওয়ার কথা না। ওই ইন্ডিয়ায় যে সেতু রয়েছে এটা বরঞ্চ ওইটা একটু বেশি।
হয়তো এনে পদ্মার স্রোতের কারণে হয়তো একটু বেশি যেতে পারে, তাই বলি যে এত যাবে এটা ঠিক নয়। আমি মনে করি যে চীন, জাপান, অন্যান্য রাষ্ট্র কিন্তু এইরকম ব্রিজ করেছে, কিন্তু আমার বিশ্বে যতগুলো ব্রিজ হয়েছে সবচেয়ে বেশি টাকা এই পদ্মা সেতুতেই গেছে আমি মনে করি। এটা দুর্নীতি অবশ্যই হয়েছে। আচ্ছা, তাহলে ঢাকা মাওয়া রোডের যে এক্সপ্রেস রোডের মানে ত্রুটিতে কোনো নির্মাণের কোনো ত্রুটি আছে কিনা? যে আজকে এই সকালে কুয়াশায় ভোর 6টায় সেখানে 10টি গাড়ি সংঘর্ষ হয়েছে, বেশ কিছু মানুষ আহত হয়েছে। এটা কি কুয়াশার দোষ নাকি রাস্তার দোষ? আমি মনে করি যে শুধু যতগুলো ব্রিজ আছে, হাইওয়ে আছে, এখানে নিরাপত্তা দিতে হবে। সেখানে নিরাপত্তা নাই, পুলিশ ট্রাফিক থাকতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই যে আমাদের এই সবচেয়ে হানিফ ফ্লাইওভারটা, সেখানে আমরা রেগুলার যাতায়াত করি, দেখা যায় নিয়ন্ত্রণ না করলে জ্যামের কারণ হয়। আমি মনে করি যতগুলো ফ্লাইওভার আছে বাংলাদেশে সব জায়গায় ট্রাফিক ব্যবস্থা যদি করা হয়, সেখানে মুখের মধ্যে কোনো গাড়ি থামবে না, যাত্রী নামতে পারবে না, তারা অনেক দূরে গিয়ে নামতে হবে। কারণ আমরা দেখেছি যে মুখোমুখি যে জায়গায় ইটা আছে, এই টোল প্লাজা আছে, এই কাছাকাছি গাড়িগুলো থামার কারণে এই যানজট সৃষ্টি হয়। আমি মনে করি অন্তর্বর্তী সরকার আহ্বান জানাবো, আপনারা যতগুলো ফ্লাইওভার আছে সেখানে আপনার ট্রাফিক ব্যবস্থা যদি জোরদার করেন, তাহলে দেশের যানজট সমস্যাটা আমার মনে হয় কমবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ট্রাফিক সিস্টেমকে আরো বিল্ড আপ করতে বলেছেন। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান। উনি বয়োজ্যেষ্ঠ নেতা এবং ত্যাগী নেতা, এবং ওনার অভিজ্ঞতার আলোকে উনি যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন তার অনেকগুলি ফলে গেছে। ওনার ট্রাফিক সিস্টেমের উপর উনি জোর দিয়েছেন। সেক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ উনি করেছেন। আচ্ছা, এখানে আরও কিছু সমস্যা রয়ে গেছে অর্থনৈতিক খাতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ। বাংলাদেশ এখন প্রকট আকার ধারণ করেছে গ্যাস সংকট। আপনি জানেন যে আমরা সম্প্রতি জেনেছি যে গ্যাস সংকটের কারণে উৎপাদন অর্ধেকে নেমেছে এবং কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে। কি বলবেন আপনি? আমি গ্যাস সম্বন্ধে কি বলবো, প্রথম দিকে গ্যাস যখন লাইনগুলো দেওয়া হলো অনেক অপচয় হয়েছে। প্রায় অনেক বাসায় আগে গ্যাসের চুলায় কাপড় চোপড় শুকানো হতো। আচ্ছা, এই কারণে অনেক গ্যাসে আমাদের ঘাটতি হয়েছে, আর এখন সেই সমস্যাটা নাই। আমি মনে করি যে গ্যাস যে হারে আছে, আমার মনে হয় ঠিকভাবে এটা নিয়ন্ত্রণ করলে সমস্যাটা সমাধান হবে। আমি মনে করি যে যে আরো কিছু গ্যাসের ক্ষেত্রে উত্তোলন মানে অনুসন্ধান করা দরকার, আরো অনুসন্ধান করা, আরো গ্যাস আছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায়, অনেক গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে। এগুলি গবেষণা করতে সময় যাচ্ছে, করতে পারলে আর গ্যাসের সমাধান হবে। আচ্ছা আচ্ছা, আপনারা শুনছিলেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি জনাব সৈয়দ মোখলেসুর রহমানের কথা। উনি বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন মুখ নয়, উনি অনেক পুরানো রাজনৈতিক ব্যক্তিত্ব। তো আপনার কাছে এই শেষ প্রশ্ন, আজকে আলোচনা শেষ করব, যে অ্যাডমিন ক্যাডাররা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে জনপ্রশাসন সচিবের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। তো এখানে কি প্রশাসনের মধ্যে অনেক অনিয়ম বা অসঙ্গতি বা বৈষম্য কি এখন রয়ে গেছে? অবশ্যই অনিয়ম বাংলাদেশে সবচেয়ে বড় হইল অনিয়ম। আজকে আমরা অনিয়মের কারণেই আজকে দেশটা নিচের দিকে চলে যাচ্ছে। কারণ অনেক মানুষ কষ্ট করে একটা চাকরির আশায় যায়, একটা কিছু করতে, সেখানে ঘুষ দুর্নীতির কারণে আজকে আমরা অবহেলিত। আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা এই দুর্নীতি, ঘুষ, এগুলি যদি না ব্যবস্থা উঠানো যায় তাহলে বাংলাদেশে এটা নিয়ে রয়ে যাবে। আমি মনে করি যে বাংলাদেশে আজকে আমরা এই দুর্নীতি এবং ঘুষ এটা টোটালি বন্ধ না করতে পারলে বাংলাদেশে উন্নয়ন হবে না। কারণ এই সচিবরা এই দুর্নীতির মেন আখরি তারা, কারণ সেখানে এই দুর্নীতির আঁকড়া মনে করি আমি, সেখানে দুর্নীতি হচ্ছে।
এবং দ্বিতীয় আরেকটা কথা বলি, সেখানে পুলিশ প্রশাসন আগের মতো নাই। আমার মনে হয় পুলিশ প্রশাসনের দুর্নীতিটা কমছে। এখন আমার মনে হয় সচিবরা, এখন আছে সচিবরা, এই সচিবরা যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে বাংলাদেশে অনেক উন্নত হবে আমি মনে করি। এই সবচেয়ে ঘুষ এই দুর্নীতি বন্ধ করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো। বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে দুর্নীতিমুক্ত করতে হবে বলছিলেন সৈয়দ মুখলেসুর রহমান, উন্নয়ন পার্টির সভাপতি, এবং সেই সাথে বাংলাদেশকে উন্নয়ন মুখর করতে হলে, উন্নয়নমুখী রোড ম্যাপ হিসেবে সেই রাস্তায় ধাবিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছিলেন উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান। সৈয়দ মুখলেসুর রহমানকে আপনারা যেই অ্যাঙ্গেলই দেখেন না কেন, উনি খাঁটি বাংলাদেশি এবং বাংলাদেশের কল্যাণে ভাবেন। আজকে রাজনীতির বাইরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি আমাদের সঙ্গে একটি নতুন দিগন্ত উন্মোচনের জন্য এই গ্রিন ফুডের কথা বলছিলেন। কি কি প্রোডাক্টগুলো আপনার গ্রিন ফুডসের মধ্যে থাকবে? এখানে আমরা আজকে মানুষ অরিজিনাল মানে খাঁটি জিনিসগুলো পাচ্ছে না। আমরা গ্রিন ফুডের থেকে আমরা চেষ্টা করব জনগণের কাছে এগুলো তুলে ধরার জন্য। খাঁটি দুধ, ডাল, ঘি, চিনি, তারপরে লবণ। কি কি ডাল আছে? বুটের ডাল, মশারি ডাল, খেসারি ডাল, এগুলো আমরা জনগণের সঠিকভাবে তুলে ধরার জন্য আমরা ডিস্ট্রিবিউট করা হবে। অবশ্যই, মানে এটা হোম সার্ভিসের আওতায় আপনি গ্রিন ফুডকে ঢেলে সাজিয়েছেন, এবং এই গ্রিন ফুডস প্রোডাক্টসের আপনি একজন পরিচালক হয়ে শুধুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা দেশের মানুষকে কাজে লাগিয়ে কর্মসংস্থান দূর করা সম্ভব নয়, সেখানে অবশ্যই কর্মমুখী মানুষকে দরকার। সেই মানুষকে আপনি আহ্বান জানিয়েছেন অনেকগুলো ডালের প্রোডাক্ট, সেই সাথে সরিষার তেল এবং খাঁটি ঘি এবং আরও অনেক প্রোডাক্ট নিয়ে আপনি সামনের দিকে গ্রিন ফুডস নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পলিটিক্স ক্লাবের উদ্দেশ্যে শেষ বক্তব্য জাতির উদ্দেশ্যে বলবেন। আমি মনে করি রাজু আহমেদ খানের নেতৃত্বে আমরা গ্রিন ফুড প্রোডাক্টসটা শুরু করতে যাচ্ছি। আমরা বেকারত্ব ঘোষণার জন্য আমাদের এই কাজগুলো আমরা করে যাব। আমরা প্রত্যেক জেলায় জেলায় থানায় থানায় আমাদের ডিস্ট্রিবিউটর নিয়োগ করব। সেখানে অনেক বেকার আছে, তাদের বেকার কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করব। এই গ্রিন ফুডের মাধ্যমে আমরা বেকারত্ব দূর করার চেষ্টা করব। এবং যারা যারা প্রজেক্ট ডিরেক্টর হয়ে অংশগ্রহণ নিতে চান ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আমাদেরকে জানাবেন, সেই সাথে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের অবশ্যই এখানে 2/2 পুরানা পল্টন আমাদের গ্রিন ফুডের অফিস। রাজু আহমেদের টেলিফোন নাম্বারটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পলিটিক্স ক্লাবের আলোচনায়, এবং সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক মানে বিষয়গুলো নিয়ে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের মানুষকে বাঁচতে হলে শুধু রাজনীতি দিয়ে বাঁচতে হবে না, অর্থনৈতিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে, সেই সাথে সামাজিক অবকাঠামোকে ঢেলে সাজাতে হবে যাতে সামাজিক অবক্ষয় রোধে আমরা ভূমিকা রাখতে পারি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা গ্রিন ফুডের ব্যবস্থায় আসুন, বেকারত্ব গুছান, বেকার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা এই আশাবাদ। সেই সঙ্গে আপনার ফিনিশিং বক্তব্য থাকবে গ্রিন হাউজিং এর যে প্রজেক্টের কথা বলেছিলেন। আমরা গ্রিন হাউজিং সোসাইটি একটা করতে চেষ্টা করতেছি, কারণ মানুষের আবাসনের একটা সমস্যা আছে। এই আবাসন দূর করার জন্য অনেক গরিব মানুষ কিনতে পারে না জায়গা সম্পত্তি। আমরা এটা চেষ্টা করব অল্প দামে দেওয়ার জন্য। রাজু আহমেদ খানের নেতৃত্বে আমরা গ্রিন হাউজিং সোসাইটি, সেই সঙ্গে যারা যারা আগ্রহী থাকবেন পরিচালক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হতে, আমাদের সম্ভাবনা তাদেরকে আপনি আহ্বান জানিয়ে দিবেন। অবশ্যই আহ্বান জানাই, আপনারা আসুন, আমরা সঠিকভাবে চলব, মানুষকে ঠকাবো না। যে মানুষ ঠকায় সেই ঠকে। আমি মনে করি আমরা ভালো কাজ করার জন্য ভালো মনের মানুষ চাই, আমরা সুন্দরভাবে পরিচালনা করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।